আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাস। আপনাদের স্বাগত জানাচ্ছি। কূটনীতির দুনিয়ায় কখনো কখনো কোনো শব্দ উচ্চারণ না করেই এমন কিছু বার্তা দেয়া যায় যা হাজারটা বক্তৃতার চেয়েও শক্তিশালী। 14ই জুন 2026 তেমনই একটি ঘটনা ঘটল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘটনাটি নিঃসন্দেহে নজিরবিহীন ঘটনা। কি সেটা? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান তিনি গেলেন একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভারতে, কিন্তু দিল্লির মাটিতে পা রাখতেই তাকে আটকে দিল ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 2.5 ঘন্টা তাকে বসিয়ে রাখা হলো বিমানবন্দরে। একজন রাষ্ট্রপ্রধানের, তাও আবার সে দেশটি হচ্ছে ভারতের নিকটতম প্রতিবেশী বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের বিশেষ উপদেষ্টা, তাকে এভাবে বিমানবন্দরে আটকে রাখা, এটা কি শুধুই ইমিগ্রেশনের রুটিন তল্লাশি, নাকি এটা ছিল বাংলাদেশ সরকারের প্রতি ভারতের একটি বার্তা, যে বার্তাটাকে চপেটাঘাত বললেও বেশি বলা হয় না? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন এই ঘটনা কোনো সাধারণ প্রশাসনিক ভুল নয়, বরং এটি তারেক রহমানের জন্য এবং একই সঙ্গে বাংলাদেশ সরকারের জন্য ভারত সরকারের পক্ষ থেকে এক কঠোর এবং সুচিন্তিত হুঁশিয়ারি। ঘটনার শুরুটা হয়েছে একটি বড় প্রশাসনিক ত্রুটি দিয়ে, আর ভারত সেই ত্রুটিটাকে কাজে লাগিয়েছে সঠিকভাবে। ডক্টর জাহেদুর রহমান মন্ত্রী মর্যাদার একজন উপদেষ্টা, প্রতিমন্ত্রীর সমান পাওয়ার তার। সেই হিসেবে তার কূটনৈতিক বা লাল পাসপোর্ট নিয়ে ভারতে যাওয়ার কথা, যেটা উনি কূটনীতির কাজে আসছেন। উনি তার ব্যক্তিগত সফরে আসছেন না, উনি কূটনীতির কাজে আসছেন। সেই জন্যে তার লাল পাসপোর্ট নিয়ে ভারতে আসার কথা। কিন্তু বিস্ময়করভাবে তিনি দিল্লি পৌঁছলেন সাধারণ পাসপোর্ট নিয়ে, যার একটা সোজা কথা হলো, লাল পাসপোর্ট হয় তার নামে ইস্যু হয়নি, অথবা লাল পাসপোর্ট ইস্যু হয়েছে তার হাতে পৌঁছয়নি, কিংবা তিনি আনতে ভুলে গেছেন। ভুলে যাওয়া কথাটা অন্তত এত বড় ব্যাপারে এটা মানা যায় না। বাংলাদেশের কূটনৈতিক সূত্র বলছে প্রশাসনিক বিলম্বের জন্য সম্ভবত তার কূটনৈতিক পাসপোর্ট তৈরি হয়নি, অথবা এটাও হতে পারে ভিসা সংক্রান্ত কোনো জটিলতা তার ছিল। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সেজন্যে আগেই নোট ভার্বাল দিয়ে ভারতীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল যে তারেক রহমান সরকারের উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান তিনি সরকারি সফরে আসছেন, কিন্তু যখনই তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়ালেন, ভারতীয় গোয়েন্দারা তাকে সাধারণ নাগরিক হিসেবেই ট্রিট করলেন। সেইটাই তো করা স্বাভাবিক, কারণ তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে আসছেন। সাধারণ পাসপোর্ট ভারতের হাতে সেই আইনি অস্ত্রটি তুলে দিল, যা দিয়ে তারা ডাক্তার জাহেদকে পুরোপুরি আটকাতে পারত। আর ভারত সেই সুযোগের পুরোপুরি ব্যবহার না করেও ভারত যা চেয়েছিল তা পেয়েছে, তাদের উদ্দেশ্যের সদ্ব্যবহার হয়েছে। সাধারণ
পাসপোর্ট স্ক্যান করতেই ইমিগ্রেশন স্ক্রিনে ভেসে উঠল একটি লাল সংকেত, ওয়াচ লিস্ট বা নিরাপত্তা নজরদারি তালিকা। ভারত কেন ডাক্তার জায়েদকে ওয়াচ লিস্টে রেখেছে? কারণ বাংলাদেশে যারা জানেন ডাক্তার জাহেদুর রহমানকে, তারা জানেন যে এই মানুষটি হচ্ছেন একটি আপাদমস্তক ভারত বিদ্বেষী মানুষ। বিভিন্ন সময়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও ভারতের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন যে মুক্তিযুদ্ধে 1971-এ ভারত বাংলাদেশের জন্মের জন্য আওয়ামী লীগ কিংবা মুজিবুর রহমানকে সাপোর্ট করেনি ভারত। তারা ভারত কেন করেছে সাপোর্ট? পাকিস্তানকে দু টুকরো করবার জন্যে। অর্থাৎ বাংলাদেশের জন্মের জন্য ভারত কাজ করেনি, ভারত পাকিস্তানকে দু টুকরো করার জন্যে কাজ করেছিল সেদিন। এই হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে ডাক্তার জাহেদুর রহমানের তার যে ভাবনা এবং তার বিশ্বাস। তো এবং শুধু তাই না, তিনি যে মুক্তিযুদ্ধের চেতনা ও ভারতের কড়া সমালোচনা করেছেন, শুধু তাই না, তার বিরুদ্ধে আইএসআই-এর, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর পেরোলে তার থাকারও গুরুতর অভিযোগ ভারত সরকারের কাছে আছে। ভারত কখনো জাহেদুর রহমানের এই অতীতটাকে হালকাভাবে দেখেনি। কিন্তু এখানেই শেষ নয়। এই ঘটনার সবচেয়ে চাঞ্চল্যকর দিকটি হলো প্রোটোকল ভাঙার বিষয়টি। ডাক্তার জায়েদকে আটকে রাখার খবর পেয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার স্বয়ং বিমানবন্দরে ছুটে যান। তিনি ব্যক্তিগতভাবে ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ডাক্তার জায়েদকে ছাড়ানোর চেষ্টা করেন। কূটনীতিতে এটা একটি বিরলতম ঘটনা। একটি দেশের হাই কমিশনার যখন বিমানবন্দরে গিয়ে তদবির করেন এমন একজনের জন্য যিনি আবার সেই দেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা, তখন সাধারণ সৌজন্যের খাতিরে হলেও বিষয়টির দ্রুত সমাধান করা হয়। কিন্তু ভারত তা করেনি। ভারত 2.5 ঘন্টা ধরে হাই কমিশনারের চোখের সামনে উপদেষ্টাকে আটকে রেখেছে। এর মানে কি? এর মানে হলো এটি নিচের দিকের কোনো ইমিগ্রেশন অফিসারের ভুল বা তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। এটি ছিল সাউথ ব্লকের সর্বোচ্চ পর্যায় থেকে নেয়া একটি কূটনৈতিক সিদ্ধান্ত। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো গুজব নতুন করে মাথাছাড়া দিয়েছে। অনেকে প্রশ্ন তুলছে, এর মাস 2 আগে তো ভারত বিরোধী ছাত্রনেতা সার্জিস আলমের বাবাকে ভারত চিকিৎসার জন্য আসতে দিয়েছিল। ভারতে সার্জিস আলম এসেছিলেন ভারতে, তাহলে জায়েদকে কেন আটকানো হলো? কিন্তু এই দাবিটি যারা বিশ্বাস করেন, এই খবরটি, তারা ভুল একটি খবর বিশ্বাস করেন। কারণ এই খবরটি সম্পূর্ণ ভুয়া। রিউমার স্ক্যানার পরিষ্কার প্রমাণ করেছে যে সার্জিস আলমের বাবার ভারতে আসার খবরটা ছিল এডিট করা একটি ফেক নিউজ। অর্থাৎ ভারত এখানে কোনো দ্বিমুখী আচরণ করেনি। যে সার্জিস আলমের বেলায় তারা নরম ভাব দেখিয়েছে, আর ডাক্তার জাহেদুর রহমানের ব্যাপারে তারা কড়া অবস্থান নিয়েছে। ভারত এরকমটা করেনি। ভারতের পলিসি পরিষ্কার, দেশের নিরাপত্তার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না। তা সে সার্জিস আলম হন আর সে ডাক্তার জাহেদুর রহমান হন। এইবার এই প্রসঙ্গে আর একটি বিষয়ের উল্লেখ করব। বিষয়টি রাজনীতির সঙ্গে একটা প্রেমের সম্পর্কের মিশেল দিয়ে তৈরি।
যিনি আমাকে খবরটি দিলেন তার নাম আমি অবশ্যই করব না, শুধু এটুকু বলবো যে তিনি বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপির একজন নেতৃস্থানীয় কর্মী। তিনি যে খবরটি দিলেন সেটাকে দুর্দান্ত এক স্কুপ নিউজ অবশ্যই বলা যায়। হয়তো আমার কাছে স্কুপ, বাংলাদেশে এটা পরিচিত খবর। কোনো যোগ বিয়োগ ছাড়াই তার কথাটি তুলে ধরব। সত্যি মিথ্যার বিচার আপনাদের, আর দায় যদি মিথ্যা হয় তার সেই দায় যে নেতা আমাকে খবর দিয়েছেন তার। আমি শুধু খবরটি আপনাদের সামনে দিচ্ছি। তিনি বললেন, বাংলাদেশের রাজনীতিতে রুমিন ফারহানা একটি অতি পরিচিত নাম, পেশায় ব্যারিস্টার, সুন্দরী, বেশ সুন্দরী, কিন্তু বিয়ে করেননি। শেখ হাসিনার বিগত 15 বছরের শাসনকালে বিরোধিতার পতাকা যারা মাথার ওপর তুলে চলেছিলেন, সেই অল্প কয়েকজনের মধ্যে রুমিন ফারহানা শুধু একজন ছিলেন না, ছিলেন বলতে গেলে অনেকটাই 1 নম্বরে। বিএনপি দলের একনিষ্ঠ সমর্থক, কিন্তু যে কোনো কারণেই হোক বিএনপির বর্তমান নেতৃত্ব এবং বিশেষ করে তারেক রহমানের সঙ্গে তার সম্পর্ক আদৌ ভালো নয়, বরং বলা যায় বরফের মতো শীতল। এই শীতল সম্পর্কের জন্য গত নির্বাচনে রুমিন ফারহানাকে বিএনপির টিকিট দেওয়া হয়নি, কিন্তু তিনি প্রবল লড়াকু মহিলা, তার উপর তার একটা নিজস্ব জনভিত্তি আছে। সুতরাং এই অবস্থায় নির্দলীয় হিসেবে লড়াই করেন তিনি এবং জিতে যান। ভালো রকম ভোটের ব্যবধানেই তিনি জেতেন। বাংলাদেশে প্রবল চর্চা আছে যে রুমিন ফারহানার সঙ্গে একটি প্রেমের সম্পর্ক আছে বা ছিল জনাব জাহেদ উর রহমানের। সে প্রেম, সেই রজকিনী প্রেম, নিকষিত হেম, কামগন্ধ নাই তাই, নাকি অন্য কিছু, সে আলোচনার দরকার নেই। কথাটা হলো তাদের মধ্যে, দুজনের মধ্যে একটা মধুর সম্পর্ক আছে, নয়, আবার বলছি ছিল। ওটা যে পাস্ট টেন্স হয়েছে সেটাও নাকি তারেক রহমানের সৌজন্যে। রুমিনাকে যত রকমে অপদস্থ করা যায় তা নাকি করেছেন তারেক। আর সেই পর্যায়ের একটি পদক্ষেপ হলো ডাক্তার জাহেদুর রহমানকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ, যাতে রুমিনা ফারহানা, তার মতো একজন পুরনো বিএনপি নেত্রী, তিনি আজকে বিএনপিতে ঢুকতে পারলেন না, অথচ জাহেদুর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়ে গেলেন, যাতে রুমিনা ফারহানার জ্বলন আরও বেড়ে যায়। কিন্তু বিএনপির মধ্যে রুমিনার সমর্থক যে একেবারে নেই তা নয়, তারা আবার ঘোরতর জাহেদ বিরোধী। জাহেদকে অপদস্থ করার জন্য ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ইস্যু নিয়ে ঝামেলাটা নাকি একটি চক্রান্তের অংশ, এবং এটা ইচ্ছা করেই করা হয়েছে যাতে দিল্লিতে গিয়ে একটা অপদস্থ হওয়ার মতো জায়গায় জাহেদুর রহমানকে পড়তে হয়। তারা যখন দেখলেন যে রেড পাসপোর্ট ইস্যু হলো না, কিংবা সেটা জাহেদুর রহমানের হাতে পৌঁছলো না, তখন তারা দিল্লির একটা মহলকেও নাকি আগে থেকে টিপে দিয়েছিলেন, মানে খবর পাঠিয়েছিলেন যে এই মানুষ যাচ্ছেন। আর তারই পরিণামে ডাক্তার জাহেদুর রহমান একেবারে ক্যাচ কট এবং একটা বড় সড়ো কূটনৈতিক থাপ্পড় খেয়ে গেল বাংলাদেশ। কার কাছে? ভারতের কাছে। এই ঘটনা এটাও দেখিয়ে দিল যে বিএনপি দলের ভেতরে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে বেশ ভালো রকম, যাকে বলে টানা হ্যাচড়া চলছে। পাকিস্তানপন্থী বনাম বাংলাদেশপন্থী বিএনপি, মুক্তিযুদ্ধপন্থী বিএনপি বনাম মুক্তিযুদ্ধ বিরোধী বিএনপি। জাভেদ, আগেই বলেছি, অসম্ভব রকমের মুক্তিযুদ্ধ বিরোধী পন্থী
তিনি বিএনপিও ছিলেন না, তিনি ছিলেন অরিজিনালি জামাতের মানুষ, তিনি পাকিস্তানপন্থী। তাহলে এই যে ঘটনাটা ঘটলো দিল্লি এয়ারপোর্টে, এর মধ্যে দিয়ে ভারত আসলে কি বোঝাতে চাইল? ভারত ডাক্তার জাহেদকে কিন্তু ডিপোর্ট করেনি বা একেবারে তাড়িয়ে দেয়নি। 2.5 ঘন্টা পর তাকে অনেক জিজ্ঞাসাবাদ করে, তাকে মানে যাকে বলে একেবারে প্রচণ্ড রকমেরভাবে তাকে জিজ্ঞাসাবাদ করবার পর তখন তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। আর এটাতে ডাক্তার জাহেদ ততক্ষণে ভেঙে পড়েছেন জিজ্ঞাসাবাদে, এবং ভেঙে এতটাই পড়ে গেছেন তিনি কিন্তু সরকারের প্রতিনিধি হয়ে একটি বৈঠকে এখানে যোগ দিতে আসছিলেন, আন্তর্জাতিক বৈঠকে, কিন্তু তিনি ফিরে গেলেন। তিনি সরকারের কথা শুনে ফেরত যাননি, তিনি নিজে ক্ষুব্ধ হয়ে ফেরত গিয়েছেন। অর্থাৎ তার নিজের ক্ষোভ সেটা বেশি হয়ে গেল সরকারি কাজের চেয়ে। তাকে প্রবেশের অনুমতি দেওয়ার মাধ্যমে ভারত তারেক রহমানকে এই বার্তা দিল যে আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাই, তাই আমরা তাকে প্রবেশের অনুমতি দিয়েছি, আমরা ফেরত দিইনি। তিনি ফিরে গিয়েছেন তার নিজের ইচ্ছায়। আমরা বাস্তববাদী, ভারত বাস্তববাদী কূটনীতিতে বিশ্বাস করে, কিন্তু 2.5 ঘন্টা আটক রেখে ভারত এটাও বুঝিয়ে দিল যে আপনাদের সরকারে বসে থাকা পাকিস্তানপন্থী, ভারত বিরোধী কট্টরপন্থীরা, তাদের আমরা লাল গালিচা সম্বর্ধনা দেব না, রেড কার্পেট তাদেরকে দেব না, তাদেরকে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা করব। এটি বাংলার সেই প্রবাদের মতোই, কি জানেন তো, ঝি মেরে বউকে শিক্ষা দেয়া। ডাক্তার জাহেদকে অপমান করে ভারত মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিক্ষা দিল, একটা কড়া সীমারেখা বা রেড লাইন এঁকে দিল। দিল্লি বুঝিয়ে দিল ভারতের সাথে সুসম্পর্ক চাইলে আইএসআই কানেকশন এবং ভারত বিরোধী মানসিকতাকে দূরে রাখতে হবে, নইলে ডাক্তার জাহেদুর রহমানের মতো ঘটনা আরও ঘটবে। এখন দেখার বিষয় তারেক রহমানের সরকার ভারতের এই চরম বার্তার কি জবাব দেয়। তারা কি এর কড়া প্রতিবাদ করবে, নাকি বাস্তবতার কাছে মাথা নত করে চুপ করে থাকবে? প্রতিবাদের খুব একটা জায়গা নেই, বড় জায়গা নেই। তার কারণ, তাহলে জাহেদুর রহমান প্রথম ভুল করেছেন যে তিনি সাধারণ পাসপোর্টে গেছেন। সাধারণ পাসপোর্টে যদি কোনো কূটনৈতিক নেতারাও যান, সেটা তাদের ব্যক্তিগত সফর হয় এবং সেখানে জিজ্ঞাসাবাদ করবার পুরো এখতিয়ার বা অধিকার ভারতের থাকে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিশ্লেষণটি ভালো লাগলে ক্যালকাটা ডায়ালগসে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।